হ্যালো এভরিওয়ান। আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 3 জটিল সংখ্যা থেকে আজকে এমন কিছু শিখব এইভাবে কেউ কোনোদিন তা শেখায়নি। এটা আমরা বিশ্বাস করি। বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লিখিত যে ম্যাথ গুলো আছে আসে পরীক্ষায়, সেগুলোর সমাধান এবং শর্টকাট কিভাবে কি করা যায়, এগুলো এইচএসসি তে ইদানিং দিচ্ছে। 100% কাজে লাগবে বলে আমরা মনে করি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা, কিছুক্ষণের মতো হবে, 1 ঘন্টা 10-15 মিনিটের মতো হবে। চমৎকার একটি ক্লাস, আশা করি ধৈর্য সহকারে সবাই দেখবো এবং তখন ম্যাথ একাডেমির সাথে থাকবো। তো শুরুতেই কি আজকে থাকছে সেটা একটু আগেই জানিয়ে নিতে চাই। যে টপিকগুলো একেবারে আনকমন, শিক্ষার্থীরা ধরতেই চায় না, সেখান থেকে আমরা জানি যে অ্যাডমিশন গুলোতে বেশি প্রশ্ন করে। তো আমরা সেটা একটু দেখে নিচ্ছি। প্রথমে জটিল সংখ্যার পোলার আকারে কিভাবে প্রকাশ করতে হয়, সেই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা শিখব। দেন আমরা শিখব হচ্ছে বর্গমূল, বিভিন্ন ধরনের বর্গমূল সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে। নর্মাল কোনো বর্গমূল নয়, তারপর বর্গমূলের যে শর্টকাট গুলো থাকে, সেগুলো নানান ধরনের বর্গমূলের এক এক ধরনের শর্টকাট রয়েছে, সেগুলো আমরা একটু ভালোভাবে শিখে নেব। তারপরে মডুলাস এবং আর্গুমেন্ট দিয়ে কিভাবে অয়লারের সূত্রে কনভার্ট করতে হয়, অয়লারের সূত্র কি। হ্যাঁ, তো তৃতীয় অধ্যায়ে জটিল সংখ্যার অয়লারের সূত্রের প্রকাশ, এই ব্যাপারগুলো আমরা আদ্যপান্ত এখানে আজকে জানবো। আর মডুলাস এবং আর্গুমেন্টের ধর্ম সম্পর্কে কিছু জিনিস জানবো। যে মডুলাস, দুটো সংখ্যার মডুলাসের গুণফল সমান কি হতে পারে, ভাগফল সমান কি হতে পারে, একটা জটিল সংখ্যার মডুলাস এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস, তারা কি সমান কি সমান না, এই সকল বিষয়ে মূলত আজকে আমরা শিখতে যাচ্ছি। আশা করি একটা সুন্দর ক্লাস আমরা পাবো আজকে এবং শিখতে থাকবো। তো শুরু করছি আজকের ক্লাস। আমরা জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ করব। 1+√3i, এই জটিল সংখ্যার পোলার আকার কিভাবে হয় সেটা দেখতে হবে। ড্রুয়েট 10-11 সালে এসেছে। তো অ্যাকচুয়ালি আমরা জানি যে জটিল সংখ্যার যে মডুলাস এবং আর্গুমেন্ট, এটা যদি বের করতে পারি, যে z যদি x+i y, এটা একটা জটিল সংখ্যা হয়, তাহলে মডুলাস অফ জেড এর সূত্র হলো আমাদের √(x²) +y², যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। r এটা, এই আরটা হচ্ছে পোলারের যে প্রথম স্থানাঙ্ক আছে, প্রথম যে আর, সেটা হচ্ছে এটা। এবার হচ্ছে আমরা এটা মডুলাস বলে থাকি জটিল সংখ্যার ক্ষেত্রে। এবার হচ্ছে এখানে যে থিটাটা ব্যবহার করা হয় পোলারের ক্ষেত্রে, এই যে পোলারে প্রকাশ করতে বলেছে, পোলারের থিটা, তাই থিটাটা হলো এই জটিল সংখ্যার যে আর্গুমেন্ট আমরা বের করে থাকি, থিটা সমান tan 1 y/x। তো আমরা জেনে থাকবো 4 ঘরে আর্গুমেন্ট নির্ণয় করার সিস্টেম 4 রকম। তো যেহেতু এটা প্রথম ঘরে এসেছে, প্রথম ঘরে আহ, সরাসরি যেটা সূত্র আছে এটাই উত্তর হয়, থিটার মান যা আসবে তাই। আর যদি এই ঘরে হতো তাহলে উত্তর হতো π - tan 1 y/x, এরকম এর মডুলাস। যদি এইভাবে এই ঘরে হতো তাহলে -π + tan 1 মডুলাস y/x। যদি এই ঘরে হতো তাহলে -tan 1 মডুলাস y/x। এই হচ্ছে মূলত 4 ঘরের সূত্র। এখানেরটাও আমি একবারে লিখে দিচ্ছি, থিটা সমান tan 1 অনলি y/x। কোনো মডুলাস না দিলেও চলবে, প্রথম ঘর যেহেতু দুটোই ধনাত্মক। তো আমাদের এটা এই কারণে আমরা শিখলাম বা জানলাম, প্রথমত আর এবং থিটা এই দুটা বের করতে হবে যদি কোনো জটিল সংখ্যাকে পোলারে প্রকাশ করতে হয়। কারণ এটা আছে কার্তেশীয়তে, কারণ এটাকে যদি আমরা ক্রমজোড়ে প্রকাশ করি এই জটিল সংখ্যাটাকে, তাহলে এটা আসবে 1, √3। অর্থাৎ আমরা এটাকে যদি এখন জটিল সংখ্যা মনে না করে এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ধরি, তাহলে এটা কিন্তু এক্স আর এটা কিন্তু ওয়াই। তাহলে এই এক্স আর ওয়াই ব্যবহার করে এই আর এবং এই থিটা বের করতে হবে।
তাহলে আমরা আর কিভাবে বের করতে পারি এই জটিল সংখ্যাটার জন্য? আর সমান সমান হতে পারে √(x² + y²). তার মানে হলো √(1² + 3). তার মানে আর এর মান হচ্ছে 2। ওকে, আর এর মান হচ্ছে 2। এখন থিটা কিভাবে বের করতে পারি? থিটা সমান সমান আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, যেহেতু প্রথম ঘর, y/x মানে √3/1। তার মানে ট্যান ইনভার্স √3, ট্যান ইনভার্স √3। তাহলে ট্যান ইনভার্স √3, এটা ট্যান কততে √3 দেয়? π/3 দেয়। তাহলে আমরা আরও পেয়ে গেলাম, থিটাও পেয়ে গেলাম। প্রথমত, কোনো জটিল সংখ্যাকে পোলারে প্রকাশ করতে গেলে আমাদের এই জিনিসটা জানতে হবে যে আর এবং থিটা বের করতে পারি কিনা। আর আর থিটা বের করার পর আমাদের যেটা করতে হবে, এই যে কোনো জটিল সংখ্যার পোলার আকার সেটা আমাদের জেনে নিতে হবে। কিভাবে যে কোনো জটিল সংখ্যার পোলার আকারে লিখতে হয়। তো খেয়াল করো, আমাদের যে কোনো জটিল সংখ্যা, আমরা এটার ক্ষেত্রে কাজ করছি। তো আমাদের আর এর মান এসেছে 2, আর থিটার মান এসেছে π/3। এই, এখন আমরা এই দুটো মান বের করা শিখে নিলাম আগে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে জটিল সংখ্যার পোলার আকারে এই দুটো মান আগে মানে বের করে নিতে হবে। এবার যদি x + i y এরকম একটা জটিল সংখ্যা হয়, তাহলে তার পোলার আকারকে কিভাবে প্রকাশ করব? যেখানে 1 ছিল x এর মান, √3 ছিল y এর মান, এটা পোলার আকার হবে r × cos θ + i sin θ, এরকম। ওকে, তাহলে দেখো, আমরা আর এর মান কত পেলাম? 2। আচ্ছা, তাহলে এক্স এর মান ছিল 1, তাহলে আমরা 1 + √3i, এইটার পোলার আকার লাগবে। তাহলে এটা সমান লিখতে পারি, আর এর জায়গায় লিখতে হবে 2 cos, থিটার জায়গায় লিখতে হবে π/3 + i sin, থিটার জায়গায় লিখতে হবে π/3। তো হয়ে গেল আমাদের 1 + √3i রুয়েটে আসা একটা অঙ্ক 10-11 সালে, যে কিভাবে পোলার আকারে প্রকাশ করতে হয়। তো যে কোনো ধরনের জটিল সংখ্যার পোলার আকার আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, তার মানে ওকে। তো আমরা এর পরে আরেকটা অঙ্ক দেখে নেব, যেটা 1 + √3i, যেটা আমাদের 10-11 সালে রুয়েটে এসেছে। তো এটা আমরা কেবলই করলাম। তো আমরা পরের ম্যাথটা দেখে নিচ্ছি, বুয়েটে আসা 11-12 সালে। এটা পোলার আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা এটাকে কিভাবে পোলার আকারে প্রকাশ করতে পারবো? তাহলে এক্ষেত্রে আমরা আর বের করার চেষ্টা করছি। আর সমান √(-√3)² মানে 3, +1² মানে 1, তাহলে এটার আর এর মান 2 আসছে। তাহলে আমরা থিটা বের করার চেষ্টা করছি। থিটা সমান, এটার কোন ঘরের জটিল সংখ্যা, এটা আমাদের আগে জানতে হবে। তো আমরা এটাকে যদি ক্রমজোড়ে প্রকাশ করি, তাহলে দেখা যাচ্ছে এটা হলো -√3 হয়, মাইনাস আর হলো 1। তাহলে এটা দ্বিতীয় ঘর বোঝাচ্ছে। দ্বিতীয় ঘরে আমরা জানি থিটা নির্ণয়ের নিয়ম হলো π - tan−1/-√3, এরকম। তো এখানে যদি আমরা একবারে বসাতাম তাও কোনো অসুবিধা ছিল না, যে মাইনাস চলে যাবে 1/√3। তো পাই মাইনাস, আমরা কিন্তু 1/√3 জানি যে π/6 দেয়। এই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5π/6 হলো, 5π/6। খুব ইজি। তাহলে আমরা এখন লিখতে পারি -√3 + i। এই i, এটার পোলার হবে, এটার পোলার হবে আর এর মান 2, তাহলে 2 cos 5π/6 i ইন্টু sin 5π/6, sin
5 পাই বাই 6, এটা হবে আমাদের উত্তর। তো আমরা এটাও দেখে নিলাম আমাদের কিভাবে কাজ করতে হবে, জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ আমরা শিখতেছি। রিটেন পরীক্ষায় যেগুলো আসে বা এসেছে, কুয়েট, চুয়েট, রুয়েট, বুয়েট, এগুলোতে বিভিন্ন সালে। হ্যাঁ, এরপরে আমরা আরো একটা কঠিন ম্যাথ দেখে নেব। তো আমরা আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি, খুব এটা কিন্তু একটু জটিল মনে হবে। √3 - i, 1 - √3i। তো এটা মূলত আমাদের আগে a+ib এই আকারে প্রকাশ করে নিতে হবে, অর্থাৎ দুটো জটিল সংখ্যার ভাগফল আকারে দিয়ে বলছে জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ করো। রুয়েটে 9-10 সালে এসেছে। তো এক্ষেত্রে আমাদের আগে এটাকে আমাদের জানা আছে যে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে নিতে হয়। অর্থাৎ √3 - i, এর সাথে আমাদের গুণ করতে হবে 1 + √3i, এটা। এবং নিচে হবে এইটার প্লাসটা দিয়ে যদি গুণ করি তাহলে 1 স্কোয়ার আর প্লাস √3 স্কোয়ার মানে 3। তো এটা হবে। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে জটিল সংখ্যাটা যদি কাজ করি তাহলে আবিষ্কার হবে কিরকম। √3 আসবে উপরে, +2i আসবে, প্লাস √3 আসবে, নিচে আসবে 4। তাহলে আমাদের টোটালটা এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে আসবে বাস্তব অংশ √3/2 প্লাস i × ½ আসবে। তাহলে এটা হলো আমাদের এক্স এর মান আর এটা হলো আমাদের ওয়াই এর মান। তাহলে আমরা আগে এই ধরনের যদি অঙ্ক আসে, দেখো, সম্পূরক যদি আমরা চিন্তা করি তাহলে এটা উপরে থাকতে পারে, এটা উপরে থাকতে পারে পরের বছর গিয়ে, আর এটা নিচে থাকতে পারে, কিন্তু অঙ্ক একই রকম ভাবে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যেটা এখান থেকে করতে পারছি যে, হ্যাঁ, যে এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মান, তাহলে আর এর মান আমরা এখন বের করে নেব। আর এর মান, আর সমান সমান √3/2 এর স্কোয়ার, √3/2 এর স্কোয়ার হলে হবে 3/4, প্লাস হাফের স্কোয়ার 1/4, করে কাজ করলে 4/4, দ্যাট ইজ 1। √1 মানে হলো 1, এটা আর এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, থিটার মান বের করতে হবে। তাহলে থিটা সমান tan 1। এটা কোন ঘরের মধ্যে ছিল? যেটা আমরা লাস্টলি পেলাম এটাকে চিন্তা করতে হবে, এটা প্রথম ঘর। তাহলে প্রথম ঘর হলে কোনো দিব্যি √3/2 উপরে, √3/2 ডিভাইডেড বাই আবার হাফ। হ্যাঁ, তাহলে এই 2 কাটা চলে যাবে, থাকবে tan 1√3। তো tan 1√3 এটা কততে দেয় আমাদের? tan 1√3 থাকবে কি, 2 কাটা গেল y/x, আমি এখানে একটু ভুল করে ফেলেছি। tan 1 y মানে হলো 1/2 উপরে বসবে আর নিচে হবে √3/2। আমি x/y বসে ফেলছিলাম, এই ধরনের ভুল করা যাবে না। তাহলে হাফ, তাহলে এখানে 2 কাটা যাবে আর 1/√3। তাহলে tan 1 হচ্ছে 1/√3, থিটা সমান হচ্ছে tan 1 1/√3। হ্যাঁ, তো তার মানে এখন আমরা যেটা করব এটা হলো পাই বাই কততে দেবে, π/6 দেবে। এটা, তাহলে এখন আমরা এটাকে পোলার বের করে ফেলতে পারবো যে, পোলার বের করে ফেলতে পারবো যে কি আসবে পোলারে। তাহলে এরকম যে যেটা প্রশ্নে দেওয়া থাকবে আমরা সেটাকেই কাজ করব। √3 - i ডিভাইডেড বাই 1 - √3i, এটা সমান সমান আমরা লিখতে পারবো যে প্রথমে আর এর মান, তাহলে 1 cos π/6 প্লাস i sin i
সাইন পাই বাই সিক্স হয়ে গেল 1 × cos π/6 প্লাস আই সাইন π/6। এটা হচ্ছে এটার পোলার আকার আমরা বের করে ফেললাম। তো এই ধরনের অঙ্ক আমাদের রিটেনে আসবে 2 মার্ক 2.5 মার্কের জন্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে রিটেন হয় আমরা সুন্দর মতো এগুলো শিখে নিলাম। মূলত এইগুলোই ঘুরে ফিরে যদি আসবে এই। তো, আমরা যেটা শিখতে যাচ্ছি এখন সেটা হলো মডুলাস ও আর্গুমেন্ট দিয়ে অয়লারের সূত্রের ব্যাপারটা কি সেটা। তো এক্ষেত্রে আমরা দেখব যে এই যে আর ইউ টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে মূলত অয়লারের সূত্র বলা হয়। বা এটাকেও বলা হয় আর এর মান যদি অন ধরা হয় তাহলে ইউ টু দি পাওয়ার আই থিটা সমান অনলি কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এদিকে হচ্ছে কমপ্লেক্স ফর্ম, অর্থাৎ বাস্তব প্লাস আই ইন্টু কাল্পনিক বা থিটা আকারে আছে, আর এদিকে আছে এক্সপোনেনশিয়াল বা সূচক ফর্ম। এই সূচক এবং আহ, এদিকে আছে আই ফর্মে বা বাস্তব কাল্পনিক ফর্মে, এটাকেই বলা হয় অয়লারের ফর্মুলা। তো সাধারণত আমরা একটু আগে দেখছিলাম একটা অঙ্কে করেছিলাম কাজ যে বইতে এসেছে যে -√3 প্লাস আই, এটার আমরা পোলার ফর্ম দেখেছিলাম। তো মূলত বলেছিলাম এইটাই আসলে পোলার ফর্ম। এখন এই পোলার ফর্ম আহ জিনিসটাকে আমরা আর ইউ টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ করাকে বলা হচ্ছে অয়লারের সূত্র বা সূচক ভাবে প্রকাশ করা। তাহলে আমরা এটার কিন্তু আর বের করেছিলাম √আর এটার স্কোয়ার তার মানে 3 যোগ এটার 1 স্কোয়ার মানে 1, তার মানে হচ্ছে 2 বের করেছিলাম আর এর মান। আর এর মান আমাদের 2 হয়েছিল। আর যদি এখান থেকে আমরা থিটা বের করি তাহলে আমরা যেটা করেছিলাম যে পাই - π/6 আসছিল থিটা টেন ইনভার্স। আমি আর অত ডিটেলে যাচ্ছি না, তার মানে 5π/6 যেহেতু একটু আগেই করা হলে। এখন এই যে আর এর মান এটা আর থিটার মান এটা, তাহলে এটার পোলার ফর্ম আমরা লিখছিলাম 2 cos 5π/6 প্লাস আই ইন্টু সাইন 5π/6, এটা ছিল পোলার ফর্ম। এই তার মানে এটা হলো আর কস থিটা এই প্লাস আই সাইন থিটা, এই ফর্ম। এখন এইটা সমান আমরা জানি আর ইন্টু অয়লার ফর্ম আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এইটার ওয়েলার ফর্ম কি হবে? অর্থাৎ যদি বলে এই জটিল সংখ্যাটার ওয়েলার ফর্ম বা ওয়েলার সূত্রের মাধ্যমে বা ই টু দি পাওয়ার আকারে প্রকাশ করে দেখাও, তাহলে আমরা কি করব? আগে তার আর বের করব, তার থিটা বের করব, তারপরে এটা লিখবো আর ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা। তাহলে এই যে 2 ইন্টু ই টু দি পাওয়ার 5π/ এখানে আই ইন্টু 5π/6, এভাবেও লিখতে পারি। আবার 2 ইন্টু ই টু দি পাওয়ার 5π/6 আই এর সাথে আই, এভাবেও লিখতে পারি। এটাকেই বলা হচ্ছে ওয়লার ফর্মে লেখা। ওকে। তো ইভেন আমরা যদি এরকম পাই, তাহলে যদি বলে জটিল সংখ্যাটা বের করো, হ্যাঁ যেমন এটা দিয়ে বললো 2 ই টু দি পাওয়ার 5π/6 আই, তাহলে এখান থেকে জটিল সংখ্যাটা বের করো। তাহলে আমরা কি করবো? তখন কিন্তু আমরা আর এর মান 2, হ্যাঁ আর এর মান 2 ধরবো, আর থিটার মান 5π/6 ধরবো। ধরে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। হ্যাঁ এই ধরনের প্রশ্ন হয়নি যদিও কখনো। এই উল্টা গিয়ে আমরা কিন্তু এক্স ওয়াই বের করে নেব, কারণ এটা এক্স প্লাস আই ওয়াই থাকে। হ্যাঁ তাহলে বাস্তব আর কাল্পনিক এখান থেকে বেরিয়ে যাবে। যেভাবে পোলারের কাজ আমরা করে থাকি জ্যামিতিতে, ওইভাবে কাজ করবো। আর থিটা তো এখান থেকে আমরা জানতেই পারবো, ই টু দি পাওয়ার দিয়ে থাকলে আর থিটা সেখান থেকে আমরা জানতেই পারবো। ওকে, এইভাবে আমরা তখন কাজ করব। ওকে, এরপরে আমরা যেটা করব, যে এই ধরনের ম্যাথ আমাদের বইয়ের বা বিভিন্ন জায়গায় আমাদের বোর্ডে যদি এসে থাকে সেই ধরনের দুই একটা ম্যাথ সলভ করে নিচ্ছি। যেমন x+i y = 2 ই টু দি পাওয়ার i থিটা মাইনাস আই থিটা, এটা দেওয়া আছে। এটা 17 সালে যশোর বোর্ডের একটা অঙ্ক। তো এখানে বলছে যে প্রমাণ করো x² + y² = 4, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে x+i y এটা সমান লিখতে হবে 2, হ্যাঁ 2
এই ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা এটার সূত্র কিন্তু এরকম, যে কস থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা। এই এই মাইনাসের কারণে মাঝখানে তাহলে দুটো মাইনাস হবে, দুটো জিনিস শিখে নিলাম। যে মাইনাস আই থিটা হলে সূত্র কেমন হবে? হ্যাঁ, তাহলে মাইনাসটা মাঝখানে। এখন তাহলে আমরা এক্স প্লাস আই ওয়াই সমান পাচ্ছি টু কস থিটা প্লাস আই মাইনাস টু সাইন থিটা, এরকম পাচ্ছি। আমি যদি এখানে মাঝখানে প্লাস নিয়ে আসি, তাহলে আমি এক্স এর মান পাচ্ছি টু কস থিটা, আর ওয়াই এর মান পাচ্ছি মাইনাস টু সাইন থিটা, এরকম। আমার এখান থেকে তুলনা করে আমি এটা বের করে নিলাম। এবার আমি এক্স বাই টু নেব, ইজ ইকুয়াল টু কস থিটা, এই এক্স বাই টু। আর এখান থেকে ওয়াই বাই মাইনাস টু নেব সমান সাইন থিটা। এখন যেহেতু আমার বর্গের যোগফল বের করতে হবে, আমি এক্স বাই টুর বর্গ, এটার বর্গ করবো এটা, তাহলে ডান পাশে ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি এরকম হবে। আমি এখানে করে দেখাচ্ছি, এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা পাচ্ছি মূলত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে এখান থেকে। তো আশা করি আমরা এটা শিখতে পারলাম। এখন আমি আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা বুয়েটে 17-18 সালে এসেছে, সেই ম্যাথটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম প্রশ্নটা, আর ই টু দি পাওয়ার আই থিটা, এই এইটা সমান, অঙ্কটা আমার তোলা আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা সমান 3 + 3i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i। এইটার থেকে বলছে এটা ইকুয়াল টু এত হলে আর এবং থিটা বের করো, আর এবং থিটা নির্ণয় করো। এই হলো আস্কিং কোশ্চেন। তো আমরা এখান থেকে কি করতে পারি? তো আমার মনে আছে যে এটা আমি শিখেছি যে এটা শর্টকাটে কিভাবে আমরা এ প্লাস আইবি ফর্মে নিয়ে যেতে পারি, এ প্লাস আইবি ফর্মে নিতে পারি। সেই অনুযায়ী আমি এটাকে আর দেখাচ্ছি না, এই দুটো যোগফলকে যেভাবে হোক এ প্লাস আইবি মানে বাস্তব অংশে যদি আমরা নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে -42/65 প্লাস এটা হচ্ছে I × 76/65। এখন এটা কিন্তু আর ই টু দি পাওয়ার আই থিটা নিয়ে প্রশ্ন। অ্যাকচুয়ালি এইটা কিছুই না। এইটা করার পর এখান থেকে আর এর মান বের করলে এই আরটাই বের হবে, এখান থেকে থিটার মান বের করলে এই থিটাটাই বের হবে, আর কিছু না। তাহলে এখান থেকে আর বের করবো কি করে? √ওভার এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার। তাহলে অর্থাৎ -42/65 এটার স্কোয়ার যোগ 76/65 এর স্কোয়ার, এর রুট করলে যা উত্তর আসে। তো এটা আমরা দেখতে পাচ্ছি উত্তর আসছে √ওভার, এটার উত্তর হচ্ছে √16/65 করে দেখবে। এই তাহলে থিটা কি আসবে? থিটা আসবে ট্যান ইনভার্স, হ্যাঁ, এইটা ডিভাইডেড বাই এইটা, ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে -38 ডিভাইডেড বাই কাটাকাটি সব করার পর 21। এটা আসছে আমাদের বুয়েট, বুয়েট কত সালে? 17-18 সালে। হ্যাঁ, 17-18 সালে। তো এই জন্যই অঙ্কগুলো করে দিচ্ছি, তা নাহলে দিতাম না। যে এই, তাহলে আমরা এইটাই উত্তর এইভাবে রেখে দিব, নো প্রবলেম, থিটা। ওকে, আর আর এর মান এই। তো আমাদের এই ছিল ব্যাপার। আর যদি বলতো অয়লার ফর্মে প্রকাশ করো, তাহলে আর থিটা এখান থেকে এটা বের করে তারপর ই টু দি পাওয়ারে পরিণত করে দিতাম, আর কিছু না। হ্যাঁ, আর এর এই মানটা এই যে এখানে লিখতাম √ওভার এটা ইন্টু কস, এর ভিতরে ট্যান ইনভার্স এত, আই সাইন ইন্টু ট্যান ইনভার্স এত। যেহেতু এটা থিটায় পরিণত করতে পারিনি, তাহলে ইনভার্স আকারেই রেখে দিতে হবে। আশা করি আমরা শিখতে পেরেছি। আর এই অধ্যায়ে এর বাইরে আর কোনো জটিল বা ম্যাথ আছে বলে আমার মনে হয় না, যেগুলোর কনসেপ্ট শিক্ষার্থীদের সমস্যা হয়, এগুলোতেই সমস্যা হয়। সেগুলো সব এক এক করে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন যে ম্যাথগুলো করব সেটা হলো বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত সংখ্যা দিয়ে বর্গমূল নির্ণয় করতে পছন্দ করি, কিন্তু যদি এই ধরনের চলক, এখানে এক্স থাকতে পারে, এ থাকতে পারে, এখানে সংখ্যা থাকতে পারে, তখন আমরা বর্গমূলটা
কিভাবে নির্ণয় করবো? এটা রুয়েট এসেছে 11-12 সালে। এই ধরনের অঙ্কগুলো সাধারণত অ্যাডমিশনে বেশি আসে। তো আমরা একটু দেখে নিচ্ছি। এক্ষেত্রে আমরা জেনে থাকবো যে যেটার বর্গমূল বের করতে বলা হয় তাকে আমরা রুট ওভারের মধ্যে ধরে থাকি 2 + i ইন্টু রুট ওভার আবার a² - 4। এইটা বর্গমূল, এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি x + i y। এরকম যে যে সংখ্যার বর্গমূল তার বর্গমূল আরেকটা জটিল সংখ্যাই হবে। দেন আমরা এখান থেকে বর্গ করে দেই, দিয়ে আমাদের জানাই আছে এখান থেকে ফিক্সড কিছু ব্যাপার যে x² - y² হবে বাস্তব অংশ, তাহলে এটা হবে 2। অর্থাৎ এটার স্কোয়ার করে দিলে আমাদের এই এখান থেকে এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে। তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে x² - y², আর তৈরি হবে i × 2xy। তাহলে 2xy ইকুয়াল টু হবে এইটা, আর x² - y² ইকুয়াল টু হবে 2। তাহলে আমি সেই হিসাবে এটা লিখলাম নাম্বার 1। আর 2xy ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2xy ইজ ইকুয়াল টু লিখতে পারি √a² - 4। এই এখন আমাদের কাজ হচ্ছে এইটার বিপরীতটা তৈরি করা এটার। তাহলে আমরা লিখতে পারি এখন যে x² + y² এর হোল স্কোয়ার, এটা সমান সমান লিখতে পারি যে x² - y² এর হোল স্কোয়ার প্লাস 4 x² y² এরকম লিখতে পারি। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা x² + y² সমান সমান একবারে লিখবো x² - y² হলো 2, এর স্কোয়ার করলে 4। আর এটাকে আমরা 2x² হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে 2x² হোল স্কোয়ার যদি লিখতে পারি তাহলে এইটার স্কোয়ার হয়ে যাবে √a² - 4 এর হোল স্কোয়ার, তার মানে a² - 4। এবার আমরা একবারে লিখবো, নো প্রবলেম, 4 4 চলে যাবে, তাহলে থাকবে a²। হ্যাঁ, এর উপরে থাকবে রুট, কারণ আমি এখান থেকে স্কোয়ার তুলে দিয়েছি, তাহলে এর উপরে থাকবে রুট। তাহলে আমাদের এখানকার যে উত্তরটা আসতেছে সেটা হলো যে x² + y², এটার ভ্যালু দাঁড়াচ্ছে হলো আমাদের a। আর x² - y², এটার ভ্যালু অলরেডি আছে 2। x² - y², এটার ভ্যালু আছে হলো 2। তাহলে আমরা চাইলে এদের মধ্যে অ্যাড করে সমাধান করে এক্স ওয়াই বের করে নিতে পারি। তাহলে আমি যোগ করে দিলাম, ওয়াই ওয়াই কাটা যাবে, তাহলে এখানে 2x² হবে ইজ ইকুয়াল টু, ভয় পাওয়া যাবে না, a + 2। তাহলে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে, এর ভ্যালুটা দাঁড়াচ্ছে a + 2/2। তাহলে এখান থেকে যদি আমরা এক্স বের করি, এখান থেকে এটারই বর্গমূল শিখতেছি অলরেডি আমরা। এখান থেকে ওই আগের পেজ থেকে যদি আমরা এক্স বের করি, এক্সটা হবে প্লাস মাইনাস আহ নিচে 2 ছিল, তাহলে সামনে 1/√2 √a + 2 এরকম হবে। আর x² মান a + 2/2 ছিল, সেইটার মান যদি আবার বসিয়ে দিই তাহলে ওয়াই এর মান আমরা এরকমই আরেকটা পাবো। তোমরা বসিয়ে এটা করে নেবে, আমি প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি। প্লাস মাইনাস 1/√2 √a - 2টা আমরা তখন পাবো। এই হলো এক্স ওয়াই এর মান। তো এখানে চারটা মান তো উত্তর হতে পারবে না, দুটো মান উত্তর হবে। তখন সেক্ষেত্রে দেখতে হবে আমাদের 2xy যে সমীকরণটা থাকে সেটা পজিটিভ নাকি নেগেটিভ। তো সেটা ছিল আমাদের √a²-4, এটার সামনে ছিল পজিটিভ। তাহলে আমাদের এখান থেকে পজিটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ উত্তরটা নিতে হবে। তাহলে আমরা এরকম উত্তর লিখতে পারি যে √2 + i × √a² - 4, অর্থাৎ এই এইটার বর্গমূল সমান সমান x + iy ছিল, তাহলে এইটা আর এইটার যোগফল আমরা এখানে এরকম লিখতে পারবো না যে প্লাস মাইনাস 1/√2 আবার এখানে প্লাস মাইনাস এরকম লিখতে পারবো না, আমাদের একবারে লিখতে হবে। তাহলে আমি এটাকে কেটে দিলাম, তাহলে লিখতে হবে কিরকম, এরকম লিখলে কিন্তু চারটা উত্তর বোঝাবে। প্লাস মাইনাসটা সামনে দিয়ে ব্রাকেট দিয়ে লিখতে হবে 1/√2 a + 2 আবার +1/√2 √a - 2।
এরকম উত্তর লিখতে হবে। কেউ যদি মনে করে আমি 1/√2 সামনে নিয়ে চলে আসবো এরকম, তো সে লিখতে পারবে √a+2 +√a-2 এ। তার ক্ষেত্রেও আমাদের উত্তর সঠিক হবে, যে +-1/√2 √a+2 প্লাস, আই পড়ে গেছে, আই ইন্টু √a-2। হ্যাঁ, x+i y ছিল, x+i y। এই, তাহলে দেখো বোঝা যাচ্ছে দিয়ে যে প্লাসেরটা, এটাও প্লাসেরটা এটাও প্লাসেরটা নিচ্ছে, আবার মাইনাস যখন গুণ করে দেবো তখন এটাও মাইনাসেরটা এটাও মাইনাসেরটা নিচ্ছে, এইভাবে আমাদের রেজাল্ট করতে হবে। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, এবং এই ধরনের অঙ্ক আসলে আমরা সাহসের সাথে করতে পারবো। এরপরে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বর্গমূল নির্ণয় শিখে নিচ্ছি। এই ধরনের অঙ্ক খুব আসে, 5+12/3-4 হয়। সাধারণত এটা দুইভাবে করা যায়। এক, এটাকে যদি আমরা a+ib ফর্মে প্রকাশ করে নেই, নেওয়ার পরে একটু আগে যেভাবে করলাম যে x² - y² সমান সমান বাস্তব অংশ a দেব, আর 2xy সমান সমান কাল্পনিক অংশ b দেব, দিয়ে x² + y² এর মান বের করে যে প্রসেসে করলাম, করে সমাধান করে আমরা কাজ করতে পারবো। এটা একটা প্রসিডিউর হতে পারে। আরেকটা সহজ পদ্ধতি হতে পারে যে আমরা যদি এই 5+12i, ভালোভাবে বুঝতে হবে এটাকে, কোনো কিছুর হোল স্কোয়ার বানাতে পারি। 3-4i, এটাকেও কোনো জটিল সংখ্যার হোল স্কোয়ার বানাতে পারি। তাহলে এটার ভগ্নাংশ রয়েছে, তার উপরে তাহলে রুট, এইটার বর্গমূল চেয়েছে। তাহলে আমরা যেটা করতে পারবো, ডান পাশেও এইটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা হোল স্কোয়ার এর যদি রুট করে দেই, তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। তো আমরা এই পদ্ধতিতেও করতে পারবো, এটা একটু লেন্দি হবে। তো আমরা মূলত এই পদ্ধতিটা শিখতে চাচ্ছি, যে 5+12i কে যদি আমি একটা জটিল সংখ্যার হোল স্কোয়ার বানাতে চাই, সেটা ব্যালেন্স করে কিভাবে বানাতে হয়। এটা এমসিকিউতে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা যেমন কুয়েটে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশি আসে, এইচএসসি তো ইদানিং আসতেছে। তো আমরা যে কোনো জটিল সংখ্যার হোল স্কয়ার পদ্ধতিও শিখে নিতে পারবো। একইভাবে দুটো যখন ভাগ আকারে থাকবে, তখন কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটাও শিখতে পারবো। এগুলোকে সব অ্যাডভান্স লেভেল বলতে পারি আমরা, বর্গমূল নির্ণয়ের, যেগুলো সচরাচর বইগুলোতে ওরকম ভাবে থাকে না বা আসে কম, কিন্তু অ্যাডমিশনেই বেশি আসে। তো আমরা এটা দেখে নিচ্ছি। আমি প্রথমে 5+12i এটার কিভাবে আমরা হোল স্কোয়ারে নিয়ে যাব সেটা করছি। তো আমি 5ই লিখলাম, আর যেহেতু হোল স্কোয়ারের মাঝখানে 2ab লাগে, তাহলে 2 × 12 আছে এখানে, তাহলে 6i লিখতে পারি। এই 2 × 6i। তাহলে এটাকে আমরা এখন যেটা করব, 5 থাকলো, তাহলে এখানে 2 a b, এই 2ab এমন ভাবে বানাতে হবে যেন এখানে 5 ব্যালেন্স করা যায়, আবার এখানে 2ab আসে। তো আমি এটাকে লিখতে চাচ্ছি 2 × 2 × 3i এরকম লিখতে চাচ্ছি। কারণ হলো, তাতে কি হচ্ছে, এটা হলো প্লাসের চিহ্ন, এটা ইন্টু, এখানে আমরা ইন্টু দিলাম 2 × তাহলে 2a আর b, তাহলে আমি যদি এখানে 3i এর স্কোয়ার দিই, এখানে আই আমি 2-র সাথে নিতে চাচ্ছি, নিতে চাচ্ছি 2-র সাথে, নাহলে -9 চলে আসতেছে। আর এখানকার আইটা আমি কেটে দিলাম, ব্যালেন্স করতে হবে এভাবে। তাহলে প্রথমে আমি দেখো চিন্তা করে ব্যালেন্স ভুল করে ফেলছিলাম, কিন্তু কি, এটার সাথে আই নিলে আমার -9 আসতেছিল বর্গ করলে, আমার দরকার 2 এর স্কোয়ার করলে আসতেছিল +4। তাহলে এই দুটো যদি আমি যোগ বিয়োগ করতাম তাহলে এটা -5 দিত, কিন্তু আমার আছে +5। তাহলে আমি 3 থেকে আই ছাড়িয়ে দিলাম, দিয়ে 2-র সাথে আই দিলাম, শেখাটা পোক্ত হলো। তাহলে 2-র সাথে আই যদি দেই, তাহলে 2i এর স্কোয়ার দিলাম এখানে,
2i স্কোয়ার, এটা মনে করো বি এর স্কোয়ার, তাহলে কত হবে? আই স্কোয়ার মাইনাস আর টু, ফোর, -4। আর এই যে থ্রি, থ্রির স্কোয়ার এখানে দিলাম, তাহলে থ্রি স্কোয়ার মানে কত? 9। তাহলে 9 আর -4 কত হলো? 5। আর এই তিন দোকানে, ছয় দোকানে 12i, এটাই তো এখানে ছিল। তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম 3 + 2i এর হোল স্কোয়ার। এটা 3 + 2i এর হোল স্কোয়ার। ওকে, এটা কি? 5 + 12i এর সংক্ষিপ্ত স্কোয়ার রুট। হ্যাঁ, এইভাবে আমাদের চিন্তা করতে হবে এটাকে কিভাবে বর্গ বানানো যায়। একইভাবে আমরা এখন যদি নিচেরটা 3 - 4i এটাকে যদি বানানোর চেষ্টা করি, তাহলে প্রথমত থ্রি থাকলো, আর -4i, এটাকে আমি 2 × প্রথমত 2i দিলাম, 2 × 2i। এবার এই থ্রি কে ব্যালেন্স করার জন্য এই -2 × i আর টু, এদের এদের দুইজনের মধ্যে এমন ভাবে ভাঙতে হবে যেন ব্যালেন্স হয়। তো আমি এবার যেটা করছি, আই নিচ্ছি আলাদা, এই আর টু নিচ্ছি আলাদা, এই 2 × i, 2ab। তাহলে 2 স্কোয়ার করলাম এখানে, আর এখানে করলাম i স্কোয়ার। এই আই স্কোয়ার মানে -1, 2 স্কোয়ার মানে 4, 4 থেকে -1 গেলে 3 থাকে, তাহলে মিলে গেল। আর এখানে 2 × 2, 4i, এই 4i ছিল। তাহলে এটা আমার দাঁড়ালো 2 - i এর হোল স্কোয়ার, 2 - i এর হোল স্কোয়ার। এই এটা কার মান? 3 - 4i, এটা। তাহলে এই দুইটার কিন্তু, দেখো আমি যদি সিঙ্গেল বর্গমূল এখন চিন্তা করি যে এইটার বর্গমূল কত, তাহলে এটার বর্গমূল হবে, এটা কিন্তু পরীক্ষায় অনেক দেয় যে 5 + 12i, এটার বর্গমূল দাঁড়াবে 3 + 2i। হ্যাঁ, এর সামনে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস। আর যদি বলে 3 - 4i এর বর্গমূল কত, এটার বর্গমূল, তাহলে আসলে +-2 - i এরকম হবে বর্গমূল। আর যখন আমাদেরকে এরকম দুটো, এই দুটোরই ভগ্নাংশ আকারে বর্গমূল চাইবে, তাহলে উত্তর হবে একটা প্লাস মাইনাস দিয়ে আমরা লিখবো 3 + 2i ডিভাইডেড বাই 2 - i। এই হলো আমাদের উত্তরটা। আশা করি আমরা ক্লিয়ার হতে পেরেছি। এটা হলো আমাদের উত্তরটা। এবং আমরা যেটা বলছিলাম প্রথমে, সেই সেরকম ভাবেও আমরা চাইলে কাজ করতে পারবো। কি সেটা? যে আহ এটার উপরে এখন রুট দিয়ে দিলাম, এটার উপরে এই যেখানে, এটার উপরে রুট দিয়ে দিলাম, তাহলে আসলে কি হলো? এই উপরে ছিল এইটা, নিচে ছিল এইটা, তাহলে এদের রুট ওভার হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস এটা উত্তর হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা পরের বর্গমূল সংক্রান্ত অঙ্কে চলে যাব। আমরা বর্গমূল সংক্রান্ত জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ ম্যাথ করার মধ্যে আছি। এখন যে প্রবলেমটা, বর্গমূল সমস্যা, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক, 12-13 এসেছে রুয়েটে। তো সাধারণত ইঞ্জিনিয়ারিং সাইটগুলোতে অঙ্কগুলো বেশি আসে। তো এখানে আই +√−i এরকম, আবার 2i - 2i এরকম থাকতে পারে, এখান থেকে এরকম প্রমাণ করতে বলতে পারে। তো আমরা এই অঙ্কগুলো দুই ভাবে করে থাকি। একটা হলো ম্যানুয়াল নিয়ম, যেটা যেমন আয়ের বর্গমূল নির্ণয়ের কিভাবে করি, আই কে আমরা 1/2 × 2i করে নেই, 1/2 × 2i। দেন হচ্ছে আমরা জানি যে 2i এর যে স্কোয়ার ফর্ম, সেটা হলো i+1 এর হোল স্কোয়ার, এটা। তাহলে এখন যদি √i বলে, তাহলে এরকম হচ্ছে +-1/√2, দেন i+1। এটা হচ্ছে আমাদের দাঁড়ালো √i এর মানটা। একইভাবে √-i এর মান তাহলে দাঁড়াচ্ছে কি, যে √-i এটা দাঁড়াবে +-1/√2। হ্যাঁ, i আমাদের i-1 বা 1 - i, তো আমরা এটাকে 1 - i লিখতে পারি। এর এরকম 1 - i। এখন আমরা যেটা করব, এই দুইটা যোগ করে দেব, এই দুটাকে যোগ করে দেব। হ্যাঁ, তাহলে আমরা এটা পাচ্ছি যে √i +√-এর i। হ্যাঁ, তাহলে
কি হলো, যে এটা যোগ এটা, তাহলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন নিচ্ছি, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন, তাহলে ভিতরে কি হচ্ছে আই প্লাস ওয়ান আর প্লাস ওয়ান মাইনাস আই। হ্যাঁ, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে আই, আই কাটা যাচ্ছে, এই, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু টু। রুট টুকে যদি টু দ্বারা আমি কাটাকাটি করি, তাহলে প্লাস মাইনাস রুট টুই হয়। এইভাবে আমরা এই অঙ্ক প্রমাণ করতে পারি। তবে এক্ষেত্রে স্মরণীয় যে যদি আমরা এখানে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, অর্থাৎ এই রুট ওভার মাইনাস আই এর দুটো উত্তর হতে পারে, একটা হলো ওয়ান মাইনাস আই আর একটা হলো আই মাইনাস ওয়ান, এটাও হতে পারে। তো এক্ষেত্রে আমাদের এই উত্তরটা নিলে কিন্তু আমরা উত্তর বানাতে পারবো না, কারণ এখানে এসে ওয়ান ওয়ান তখন কাটাকাটি চলে যাবে, আই আই থেকে যাবে টু আই, সেক্ষেত্রে আমরা উত্তর বানাতে পারবো না। তো এই জন্য খেয়াল রাখতে হবে ওয়ান মাইনাস আই উত্তরটা নিয়ে এই কাজটা করতে হবে। তো এটা গেল একটা পদ্ধতি যেটা দিয়ে আমরা এই অঙ্ক করতে পারি। আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে যেটার মান এক্স ধরে করা, সেটা আমি একটু দেখাচ্ছি। তো রুট ওভার আই আর রুট ওভার মাইনাস আই, এটা ইজ ইকুয়াল টু আমরা এক্স মনে করতে পারি, যে এটার মান আমরা বের করবো, তার মানে এক্স এর মান যা বেরোবে এই দুটো যোগফলের মান তাই। এবার আমরা দুই পাশে বর্গ করে দেব, তাহলে এটার স্কোয়ার করলে আই, এটার স্কোয়ার করলে মাইনাস আই, হ্যাঁ, এই, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু, এ মানে রুট ওভার আই, বি মানে রুট ওভার মাইনাস আই, এই, ওকে, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি আই আই কাটা চলে যাচ্ছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আরো সহজ এবং ছোট মেথড, টু রুট ওভার আই, ওকে, আর রুট ওভার মাইনাস আই, এমন হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু। এরপরে আমরা যেটা করবো অ্যালজেব্রিক যে ব্যাপারগুলো সেটা করব। এরপরে আমরা যেটা করব যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, দেন রুট ওভারের মধ্যে আই ইন্টু মাইনাস আই, তাহলে মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার মান মাইনাস ওয়ান আর মাইনাস প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে টু ইন্টু ওয়ান, ওকে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে, রুট ওভার ওয়ান মানে ওয়ান, যেমন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে টু, আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট টু। তো এই হচ্ছে আরেকটা আহ, উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতে পারি। এই দুইটা প্রসেসে, দুইটা পদ্ধতিতে আমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারি। আশা করি এটার ভেরিয়েশন আসলেও আমরা পারবো বা প্র্যাকটিস করব। এখন আমরা বর্গমূল সমস্যার মধ্যে আছি, এটা সমাধান করব। রুয়েট তিন চার এসেছে এবং এই ধরনের ম্যাথগুলো আয়ের জায়গায় অন্য নাম্বার দিয়েও আসে, সেগুলো আমরা একটা দুইটা দেখবো। প্রসেসটা জানতে হবে, সহজ কথা। তো এই ধরনের অঙ্ক সলভ করার পদ্ধতি হলো এই পুরাটাকে আমরা এক্স ধরে করব, তাহলে এটা ইজ ইকুয়াল টু এক্স ধরবো, এটা ইজ ইকুয়াল টু এক্স ধরার পর আমরা একবার বর্গ করব, তাহলে এখানে আই ফ্রি হয়ে যাচ্ছে এই আইটা, কারণ এই আইটা ফ্রি হয়ে গেলে আর বাকি রুট গুলো থাকছে, তাহলে আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস, হ্যাঁ, রুট ওভার আই, কারণ এর পরেও তো আসলে এই প্রসেসটা রয়ে গেছে, আই প্লাস, হ্যাঁ, এইভাবে ডট 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 এইভাবে যেতে থাকবে, ইকুয়াল টু এক্স। আমরা দুইবার বা তিনবারই লিখবো, লেখার পর আর যেমন একটা আই ফ্রি হয়ে গেল। এখন যেটা করব, এই প্রসেসটা হলো এই এই জায়গাটা আমি কিন্তু একবার বর্গ করেছি, তাহলে এখানে স্কোয়ার দিতে হবে, তাহলে এই জিনিসটাকে আবার এক্সই লিখবো আমরা। এইটার ধারণাটা হচ্ছে এরকম যে এক সমুদ্র জল থেকে বা পানি থেকে যদি আমরা এক টুকরা জল তুলি এক বালতি, তাহলে সমুদ্র সমুদ্রই থেকে যায়। এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট আসলে, তাহলে আই প্লাস এই পুরোটাকে আমরা এক্সই মনে করছি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমরা এইটা দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই ইজ ইকুয়াল টু জিরো। যে দ্বিঘাত সমীকরণ সমাধান করলে আমরা এক্স এর যে মান পাবো, মূলত সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে এখান থেকে এক্স বের করার যে ফর্মুলাটা মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এই এক্স এর সহগে, তাহলে ওয়ান হচ্ছে মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ারের সহগ ওয়ান, সি ইকুয়াল টু এখানে মাইনাস আই,
এখানে আমি -i দিলাম, এই দিলাম। দেওয়ার পরে ডিভাইডেড বাই 2 × মানে 1, তাহলে বি স্কোয়ার -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, এটা ছিল ফর্মুলাটা, এটা জানা আছে সবাই। দেন তাহলে আমরা কি করছি এখন, 1 ± এর মধ্যে কত হচ্ছে আমাদের, এই 1 মাইনাসে +4i, এই ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এইটাই কিন্তু আসলে এক্স এর মান, বা এটাই কিন্তু আসলে আমাদের উত্তরটা হবে, কার, এটার, নো কনফিউশন। ঠিক আছে, এটাই উত্তর। তাই এখানে যদি 2i দিয়ে প্রশ্ন করে, 2i তাহলে আমরা এখানে একটা 2i ফ্রি হয়ে যাবে, দেন স্কোয়ার, দেন এই পুরাটাকে আমরা এক্স ধরে যা আসে উত্তর সেই অনুযায়ী একটা উত্তর করে দেবো। তো এই চেঞ্জেস গুলো কিন্তু অ্যাডমিশন গুলোতে খুব বেশি দেয়। হ্যাঁ, তো এর পরের ম্যাথটা একই ধরনের, আমরা একটু দেখে নিচ্ছি যে কি আছে। এইটা মান নির্ণয় করো এইটার। তো এটাকেও আমরা তাহলে কিন্তু এক্স ধরে নিচ্ছি, বর্গমূল সমস্যা, এক্স 7 8 কুয়েটে এসেছে। তাহলে আমরা এখানে -2, প্রথম -2টা ফ্রি হয়ে গেল, প্লাস বাকি সব একই রয়ে গেল, অর্থাৎ এখানে আহ 2 √2 -2 প্লাস, এইটাকে বড় করে দেব, 2 √2 প্লাস এই ডট এভাবে দিয়ে আমরা, যেহেতু এগুলো রিটেন পরীক্ষায় আসে, তাহলে আমরা খুব দ্রুত এগুলো কাজ করব, = x²। এবং এই যে পুরাটা, এখানে খেয়াল করতে হবে এবার, এই রুট শুরু হয়েছিল -2, এর গোড়ায় কিন্তু কোনো 2 ছিল না, এখানে কিন্তু কোনো 2 ছিল না। তাহলে এখানে কিন্তু এবার 2 √2 প্লাস 2 √2 এইভাবে আছে, তাহলে আমাদের এই অংশটা খেয়াল করতে হবে, এই অংশটা রিপিট হয়েছে, নট 2। তাহলে আমাদের এই অংশটা, এইটাকে এক্স মনে করতে হবে। একটু ভেরিয়েশন আছে অঙ্কটায়, তার জন্য দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে এটাকে এক্স, তাহলে আমাদের -2 প্লাস 2x লিখতে হচ্ছে x², তাহলে আমাদের দ্বিঘাতটা কি আসছে, x² - 2x প্লাস 2 = 0। তাহলে এখান থেকে x এর মান কি আসতেছে, সূত্র অনুযায়ী -b, তাহলে -2, তাহলে +2 প্লাস মাইনাস √b² মানে -2 স্কোয়ার/4 মাইনাস 4ac, তাহলে 4a মানে 1, c মানে 2, এই বাই 2 × a মানে 1। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 2 প্লাস মাইনাস √4 থেকে 4 -4 ডিভাইডেড বাই 2। আমরা যদি এখান থেকে কাজ করে 2 কমন নিয়ে কাজ করি, তাহলে এখানে থাকে 1 প্লাস মাইনাস, তো এখানে আসে √, এর মধ্যে 4, তাহলে 2² আর i² লিখতে পারি, তাহলে 2i, তাহলে 2 ভাগ চলে গেলে i, তাহলে x এর মানটা দাঁড়ালো 1 প্লাস মাইনাস i। এটাই কিন্তু আসলে উত্তর, কার, এই বর্গমূলের। ওকে, দুটো উত্তর হওয়ার কথা, দুটোই উত্তর হয়েছে। ওকে, তো আমরা এই ধরনের সমস্যা কিন্তু চাইলে এরকমও আসতে পারে যে এখানে 2 দেওয়া থাকলো না এই জায়গাটা, কিন্তু √মাইনাস দিয়ে আছে, √-5, এটাও আমি দেখেছি অনেক জায়গায় এসেছে, √-5 প্লাস আবার -5 প্লাস √-5, এরকম ডট, তখন কিন্তু আর আমরা 2 দেব না, জাস্ট -5 প্লাস x = x²। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো এবং সুন্দরভাবে তুলে নিচ্ছ। আহ বর্গমূল সমস্যার মতোই সমস্যা, তো আমি সব এক জায়গায় করে লিখেছি, মান নির্ণয় করো। আমরা আজকে সবই রিটেন পরীক্ষা, বুয়েট কুয়েট রুয়েটের যে অঙ্কগুলো, যেগুলো এক্সেপশনাল, 3য় অধ্যায়, জটিল সংখ্যার অধ্যায়, সেগুলো দেখে নিচ্ছি। তো 5 6 সালে এসেছে রুয়েটে, এটা বলছে কিউব রুট অফ মাইনাস, আমরা স্কোয়ার রুট অফ আই, স্কোয়ার রুট অফ মাইনাস আইও দেখেছিলাম।
তো এটা দুইটা পদ্ধতি বলেছিলাম। তো আমরা যেহেতু আয়ের ঘনমূল আকারে প্রকাশ করতে পারবো না আই কিউব বানাতে, তো যার জন্য আমরা দ্বিতীয় পদ্ধতি করছি, অর্থাৎ কিউব রুট অফ আই আর কিউব রুট অফ মাইনাস আই, এটা ইজ ইকুয়াল টু আমরা এক্স ধরবো। ধরে এবার আমরা দুই পাশে আগে যেমন বর্গ করেছিলাম এবার আমি ঘন করব। তাহলে আমার এ প্লাস বির হোল কিউব হচ্ছে বাম পাশে, তাহলে এটার কিউব করলাম এ কিউব, তাহলে আই হয়ে গেল, প্লাস বি কিউব, তাহলে এটা মাইনাস আই হয়ে গেল, এই প্লাস এ কিউব প্লাস বি কিউব 3ab, তাহলে 3a মানে হলো কিউব রুট অফ আই, বি মানে হলো কিউব রুট অফ মাইনাস আই 3ab ইন্টু এ প্লাস বি মানে কিউব রুট অফ আই প্লাস কিউব রুট অফ মাইনাস আই, এই এইটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা করলাম। তাহলে আমার এই আই মাইনাস আই চলে গেল, আমি এইটা সমান এক্স লিখতে পারি আর এটা সমান লিখতে পারি 3 কিউব রুট অফ মাইনাসের আই স্কোয়ার, এরকম লিখতে পারি, মাইনাসের আই স্কোয়ার ইন্টু এক্স, এই এটার মান এক্স, এই যে এটার মান এক্স ইজ ইকুয়াল টু ডান পাশে এক্স কিউব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, যে আই স্কোয়ার মান -1 মাইনাস আর মাইনাস প্লাস কিউব রুট অফ 1 মানে থ্রাইজ এক্স দাঁড়াচ্ছে, এই পাশে থ্রাইজ এক্স ইকুয়াল টু এক্স কিউব। আমরা সমীকরণটা পাচ্ছি, অর্থাৎ এইটার মান এক্স ধরেছিলাম, এখান থেকে এক্স এর মান যা পাবো তাই উত্তর, তাহলে এক্স কিউব সমান সমান এক্স কিউব মাইনাস থ্রাইজ এক্স সমান সমান 0, এটা পাচ্ছি। এক্স কমন নিলে x-3 এক্স স্কোয়ার -3 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 একটা মান পাচ্ছি, আর একটা পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু +-√3, এটাই কিন্তু উত্তরটা। তাহলে এই ছিল আমাদের এই ধরনের ম্যাথ সলভ করার কাজ। এই ম্যাথগুলোই মূলত এই অধ্যায়ে খুব এক্সেপশনাল এবং আনকমন ম্যাথ ছিল, আমরা সব করে নিলাম এবং রিটেনে আশা করি এই অধ্যায় থেকে আমাদের কোনো সমস্যাই এই ম্যাথগুলো জানলে হবে না। বর্গমূল নির্ণয় সর্বশেষ যে প্রসেসটা আমরা বা পদ্ধতিতে আমরা শিখব সেটা হলো যে সরাসরি একদম সূত্র, √a+ib, যেখানে b>0, এ যাই হোক, বি 0 থেকে বড় হলে এক ধরনের সূত্র আর বি 0 থেকে ছোট হলে এক ধরনের সূত্র। তো আমরা যেমন নিচ্ছি আমাদের -7 + 24i, তো এটা দেখতে পাচ্ছি এটার বর্গমূল নির্ণয় করতে বললো। তাহলে আমরা যেটা করতে পারি, এইটা হলো এ এর মান, এ হচ্ছে -7 আর বি হচ্ছে আমাদের 24, এই। তো এই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে খেয়াল করি, যে আমাদের +-1/√2 এ প্লাস √a² + b², এই পুরোটার উপরে আবার 1/2, তার মানে এরপরে আবার প্লাস আই ইন্টু -a+√a² + b² আবার এর উপরে আছে 1/2। তো আমরা যেটা করব এখানে সেটা হলো যে এ আর বির যে মান পাবো তার স্কোয়ার করে ফেলবো দ্রুত। এ স্কোয়ার করলে হচ্ছে 49 আর বি স্কোয়ার করলে হচ্ছে এখানে 576, এই। এবং এই দুটো আমরা যোগ করব কারণ এর ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ব্যবহার রয়েছে, যোগ করলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, তাহলে আমরা এটা পাচ্ছি 625, 625, 625। এবার এর রুট ওভার রয়েছে সূত্রের মধ্যে, তাহলে আমরা এটা রুট করব, এটা রুট করব, তাহলে আমরা পাচ্ছি 25। খুব সহজে উত্তর করে ফেলতেছি আমরা, অর্থাৎ এ আর বির মান যাই পাবো তার স্কোয়ার করে যোগ করে রুট করে দেব, পেলাম 25। 25 পাওয়ার পরে এবার যেটা করব এর সাথে 25 যোগ করব, তাহলে এ বলতে এখানে -7, তাহলে -7 + 25, এই এর উপরে হাফ আছে মানে এটার উপরে রুট। আচ্ছা, এরপরে প্লাস আই এর সাথেও আছে -7 মানে 7 + 25, এই এর উপরে হাফ আছে মানে এটার উপরেও রুট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 7 বাদ দিলে আমরা পাই 18, তাহলে √18। আর এখানে আই, এখানে পাচ্ছি 25 আর 7 32,
এবার এই +-1/√2 এটা তো কমন, এটা থাকবেই, আমরা ভিতরেরটা শুধু ক্যালকুলেট করে নেব। তাহলে √18 মানে 9 × 2 = 18, এটাকে আমরা 3√2 বলতে পারি। আর প্লাস i × 32কে আমরা 16 × 2 = 32, তাহলে এটাকে 4√2 বলতে পারি। তাহলে এখানে এর সামনে আবার আছে কি, এই যে +-1/√2, +-1/√2, এই। তাহলে আমরা যেটা করতে হবে, √2 কমন নিয়ে কাটাকাটি করলে অরিজিনালি এটার উত্তর আসতেছে +-3 + 4i। এটাই আসলে আমাদের উত্তর। আশা করি আমরা এই মেথডটা বুঝতে পেরেছি। এখন এই যে আয়ের সহগ 24, এটা তো ধনাত্মক ছিল, 0 থেকে বড় ছিল, তখন এই ধরনের সূত্র। আরেক ধরনের সূত্র হতে পারে যদি এটা 0 থেকে ছোট হয়, তো আমরা তখনকার সূত্রটা দেখে নিচ্ছি। যখন b<0, অর্থাৎ a+i × b, এখানে b নেগেটিভ, তাহলে সূত্রটা হলো শুধু আগেরটা এখানে প্লাস ছিল, এখন এখানে মাইনাস হবে, আর কিছু না। তাহলে কিভাবে করবো, দেখো আমরা একটা উদাহরণ নিচ্ছি। যেমন মাইনাস 8 -6i, এই। তাহলে এটার আমরা বর্গমূল করব। তাহলে আমরা এটা বর্গমূল করব, যদি এর মান বের করে ফেলি, এর মান -8, আমাদের ওই বর্গমূল চিহ্ন টিহ্ন আমরা জানি না, এ এর মান -8, বির মান তাহলে কত, বির মান হচ্ছে -6। তাহলে বর্গ করলে এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 36। অর্থাৎ a² আর b² করলাম, এখন এদের মধ্যে যোগ করব 100। হ্যাঁ, a² b² যোগফল, তারপরে রুট করব। তার মানে এই বাম পাশ না করলেও হচ্ছে, কেউ যদি নিয়ম মেনে কাজ করে তাও হবে। তাহলে 10, 10-এর সাথে কাজ কি, এর সাথে একবার এটা যোগ, হ্যাঁ, আবার মাইনাসের সাথেও আবার এটা যোগ। তাহলে এ বলতে এখন -8, তাহলে -8 যোগ 10, হ্যাঁ, আবার -i এবার কি হচ্ছে, যে i -8 মানে +8 + 10, এই। তাহলে আমাদের এই হচ্ছে এখানে কাজ। এবার এর উপরেও কিন্তু রুট, এর উপরেও রুট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 10 থেকে যদি 8 বাদ দেই, √2 পাচ্ছি, -i, এখানে 10 আর 8 18 পাচ্ছি, √18 পাচ্ছি। তাহলে আমার কিন্তু সামনে এই +-1/√2 আগের মতো এটা কিন্তু ঠিকই আছে। তাহলে আমার এটা আমি হিসাবের মধ্যে আগে নিচ্ছি না, আগে আমি ভিতরের জিনিসগুলো, এই থার্ড ব্র্যাকেটের পরের জিনিসগুলো হিসাব করে নিচ্ছি। তাহলে আমি এখন যেটা করতে পারি, +-1/√2, আর এখানে হচ্ছে √2, এই -i, √18 মানে হলো 9 × 2 = 18, 3√2, এই। তাহলে এবার √2 কমন নিয়ে যদি এই √2-র সাথে কাটাকাটি করি এখান থেকে, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 3i। তাহলে উত্তর হচ্ছে +-1 - 3i। তো বইতে কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে এই অঙ্ক বড়ভাবেও করা যায়। অর্থাৎ আমরা যদি x² - y² যেভাবে বলছিলাম, এইটা = -8, আর 2xy এটা = -6, এখান থেকে x² + y² এর মান বের করে কাজ করি, তারপর সমাধান করি, তাও এই উত্তরই আসবে। তো এগুলো আমরা শুধুমাত্র অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, এমসিকিউর ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্লাস এইচএসসি যদি এমসিকিউতে এইটার বর্গমূল চায়, তাহলে এই ধরনের পদ্ধতিগুলো আমরা দ্রুত গতিতে রাফের মধ্যে কাজ করতে পারবো। তবে বুয়েটে যদি এই ধরনের বর্গমূল চায়, বা কুয়েটে বা রিটেন টাইপ অঙ্কে, তাহলে সরাসরি তোমরা এই সূত্র বসিয়ে এখানে এবির মান এইভাবে ক্যালকুলেট করে তোমরা উত্তর লিখে দিলে পূর্ণ মার্ক পাবে, কোনো অসুবিধা নেই। এখন আমরা মডুলাসের ধর্ম নিয়ে, পরম মানের ধর্ম এবং আর্গুমেন্টের ধর্ম নিয়ে কিছু কাজ শিখতেছি, বা জাস্ট এমসিকিউতে আসবে এগুলো। যেমন মডুলাস অফ জেড এর সূত্রটা আমরা জানি, √x² + y²। আর বলছে মডুলাস অফ জেড এবং আর্গুমেন্টের মডুলাস এটা পরস্পর সমান। এগুলো এমসিকিউতে সত্য মিথ্যা যাচাই হিসেবে অনেক সময় লেখা থাকে। তারপর যে মডুলাস অফ জেড এর স্কোয়ার আর জেড বার মানে অনুবন্ধীর স্কোয়ার একই, আবার z × z বার মডুলাস এবং তার অনুবন্ধী, এই জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা এর গুণফল একই বোঝাচ্ছে। দুটো সংখ্যার গুণফলের মডুলাস যদি হয়, তাহলে আলাদা আলাদা ভাবে মডুলাস বের করে গুণ করলে একই উত্তর আসে। এই ধর্মগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো সরাসরি দিয়ে দেয়। অনেক সময় বড় প্রশ্নে ভেরিফিকেশন হিসেবে আসে, মডুলাস অফ z1 + z2 <= মডুলাস অফ z1 + মডুলাস অফ z2। হুম, এইটা একটা, এটাও খুব আসে।
আবার যদি এইভাবে অনেকগুলো নাও, Z1 Z2 Z3 ZN, তাহলে এগুলোর আলাদা আলাদা মডুলাস করে যোগ করলে সেটা এইটা সম্পূর্ণ যোগ করে মডুলাস নিলে অবশ্যই ছোট হবে। এবার দুটো জটিল সংখ্যার মডুলাসের মানে ভাগ করে যদি মডুলাস করি আর আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করি, তাহলেও তারা ইকুয়াল হয়। এটা হলো মডুলাসের ধর্ম। এরপরে আসতেছে আর্গুমেন্ট সম্পর্কে কিছু নতি বা ধর্ম। কি? আর্গুমেন্ট অফ জেড বার আর মাইনাস আর্গুমেন্ট অফ জেড একই বোঝাচ্ছে। আর্গুমেন্ট অফ Z1 Z2, এটা আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। আর্গুমেন্ট অফ Z1/Z2, এটা হবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। এটাও বড় প্রশ্ন হিসেবে বোর্ড পরীক্ষায় কয়েকবার এসেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলো এসে থাকে এমসিকিউ আকারে এবং ওই যে লিখিত পরীক্ষা প্রমাণ হিসাবে। তো সুতরাং আমরা এগুলো মন দিয়ে কাজ করব। তো এই মোটামুটি এই জিনিসগুলো যদি এগুলো এক্সেপশনাল এক্সট্রা জিনিস, এগুলো যদি আমরা সবাই শিখতে পারি তাহলে সমস্যা হবে না। এরপরে সঞ্চারপথ সম্পর্কিত কিছু জিনিস থাকবে, তাহলেই হয়ে যাবে। আমাদের এরপর যেটা শিখতে হবে যে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট শিখবো আমরা। যেমন Z= যদি x+i y এটা দেওয়া থাকে, তাহলে সঞ্চার পথ কিভাবে বের করতে হয়। যদি Z=x+i y প্রশ্ন এটা নাও দেওয়া থাকে, তাও যদি জেড দিয়ে এরকম কিছু তৈরি করে বলে যে কি নির্দেশ করে, সঞ্চারপথটা কেমন, তাহলে আমরা এইভাবে কাজ করব। যেমন প্রথম যেটা আমরা শিখতেছি, 1 নাম্বারটা, সেটা হলো যে মডুলাস অফ Z কে হলে কি ধরনের সঞ্চারপথ নির্দেশ করে। তো এক্ষেত্রে আমাদের বৃত্ত নির্দেশ করবে। তো অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে মডুলাস এর মধ্যে যদি জেড থাকে, মডুলাস অফ Z যদি এখানে 3 দেয়, তাহলে এটা আমাদের বৃত্ত নির্দেশ করবে, এটাই বোঝানো হচ্ছে। এবং সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওই বৃত্তের কেন্দ্র যদি জিজ্ঞাসা করে, তাহলে কেন্দ্র হবে 0 0 আর ব্যাসার্ধ হবে ওই কে এর মানটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মডুলাস অফ Z = 3 বলবে এটা কি নির্দেশ করে। তাহলে প্রথমত বৃত্ত নির্দেশ করে, দ্বিতীয়ত তার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে হচ্ছে আর ডান পাশে যে কে এর মান যেটা আমরা ধরছি 3 সেটা। আর কেন্দ্র কত হবে, তাহলে কেন্দ্র হবে 0 0। তো এই ধরনের যাই দিক মডুলাস অফ জেড দিয়ে আমাদের যাই দিক, যে 3 দিক 4 দিক 5 দিক যাই দিক, এটা বৃত্ত হবে এবং ডান পাশে যেটা এটা ব্যাসার্ধ এবং কেন্দ্র সবসময় 0 হবে। তো এটা আমরা শিখে নিতে পারলাম। এর পরেরটা আমরা চলে যাচ্ছি নাম্বার 2। নাম্বার 2 তে বলতেছে, আমরা এগুলো লিখে নেব, নোট করে নেব যে মডুলাস অফ জেড হ্যাঁ, মডুলাস অফ Z - K1 = K2, এটাও বৃত্ত নির্দেশ করে, কিন্তু এটার ক্ষেত্রে কেন্দ্র হবে K1, 0, অর্থাৎ জেড থেকে যে জিনিসটা বিয়োগ হচ্ছে তত, 0, আর ব্যাসার্ধ হবে ডান পাশে যেটা থাকবে K2 সেটা। তো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বারটা যে এরকম বোঝাচ্ছে, মডুলাসের মধ্যে যদি Z - 2 হয় আর ডান পাশে যদি 5 হয়, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। প্রথম কথা, যদি কি নির্দেশ করে এই ধরনের প্রশ্ন করে তাহলে বৃত্ত নির্দেশ করে। এবার এটার কেন্দ্র কত, কেন্দ্র হবে যত বিয়োগ বা যোগ থাকবে এখানে তত, 0, এই 2, 0, এই। তো এরপরে যদি বলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হবে আমাদের ডান পাশের এই 5, এই। ওকে। এর প্রথমত বৃত্ত, কেন্দ্র আর ব্যাসার্ধ, এই তো 3 ধরনের প্রশ্ন আমাদের এখানে করতে পারে বৃত্তের ক্ষেত্রে। আর কি হতে পারে, যদি এখানে Z - 2 না থেকে Z+2 বা কিছু থাকতো আর এখানে 5 হতো, তাহলে আমাদের এটার উত্তর আসতো বিশেষ করে বৃত্তই আসতো। কিন্তু এখানে কেন্দ্রটা আসতো তখন Z - 2, 0, আর ব্যাসার্ধ ঠিকই 5ই আসতো। এই মনে রাখতে হবে। তো এটা আমাদের হয়ে গেল উদাহরণ সহ, যে এটা আমাদের হয়ে গেল 2 নাম্বারটা। 3 নাম্বারটা, 3 নাম্বারটা বলতেছে যে যদি ডাবল হয়, মডুলাস অফ Z + K1 = মডুলাস অফ Z + K2 সমান সমান যদি হয়, তাহলে এখানে K1 ভিন্ন এখানে K2 ভিন্ন, তাহলে এটা সরলরেখা নির্দেশ করবে। কি নির্দেশ করবে? সরলরেখা। তো আমরা এরকম উদাহরণ নিচ্ছি, তার মানে যে মডুলাস অফ Z + 2 যদি মডুলাস অফ Z + 3 এরকম হয়, তাহলে এটা কাজ করলে, অর্থাৎ আমরা যেভাবে রিটেনে কাজ করি, মডুলাস অফ x+i y, এই
যে জেড সমান সমান যদি এক্স প্লাস আই ওয়াই বসাই, তারপর মডুলাস করি, এখানেও এক্স প্লাস আই ওয়াই বসাই মডুলাস করি, তাহলে যে উত্তরটা আসবে সেটা আমাদের সেটা সরলরেখা নির্দেশ করবে। ওকে, দেন আমরা আসতেছি পরেরটা। যদি এই উপরেরটাই অর্থাৎ সমান সমান দেওয়াই আছে, কিন্তু যদি সহগ থাকে এ জেড প্লাস কে ওয়ান আবার বি জেড প্লাস কে টু, তখন কিন্তু আবার সরলরেখা নির্দেশ করবে না, তখন কিন্তু বৃত্ত নির্দেশ করবে। বৃত্ত নির্দেশ করবে, অর্থাৎ এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে সে মডুলাস অফ টু জেড প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফোর জেড প্লাস ফাইভ। এই, তাহলে এখানে কে ওয়ান কে টু ভিন্ন, আবার এখানে এ আর বি ভিন্ন, জেড এর সহগ টু আর জেড এর সহগ ফোর। যদি এরকম হয়, আগেরটা দেখো, এখানে জেড আর জেড জেড এর সহগ একই অর্থাৎ ওয়ান ওয়ান ছিল, এখানে যদি ভিন্ন সহগ হয় এবং এখানেও যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা কি পাবো? বৃত্ত পাবো। বৃত্ত। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কোশ্চেনে কখনো মানে বৃত্তের কেন্দ্র বা অন্য কিছু কোশ্চেন করে না এই ডাবলের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে শুধু বলবে এটা কি নির্দেশ করে, কি নির্দেশ করে, এই ধরনের প্রশ্ন করে। যে সঞ্চারপথটা কি ধরনের হবে, বৃত্ত, পরাবৃত্ত, এই ধরনের চারটা অপশন থাকবে। এরপরে আমরা তারপরেরটা চলে যাচ্ছি, যে কখন উপবৃত্ত নির্দেশ করে। এই যে দেখো, উপবৃত্ত নির্দেশ করে কখন? যখন ডাবল মডুলাস কিন্তু দুটাই বাম পাশে, মডুলাসের ভিতরে জেড প্লাস কে ওয়ান প্লাস, হ্যাঁ, মডুলাসের ভিতরে জেড প্লাস কে টু সমান সমান আবার কে থ্রি, অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন নাম্বার মডুলাসের ভিতরে যদি আমাদের, মডুলাসের মধ্যে মনে করো জেড প্লাস ওয়ান প্লাস মডুলাসের মধ্যে জেড প্লাস টু ইজ ইকুয়াল টু যদি এখানে থ্রি হয়, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, আর এখানে জেড জেড আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে উপবৃত্ত। কি হবে? উপবৃত্ত। অঙ্ক না করেই আমরা বলে দিতে পারবো এটা উপবৃত্ত হবে। তো এটা এমসিকিউতে আসবেই, অ্যাডমিশনে অবশ্যই আসবে এই ধরনের প্রশ্ন। ওকে, তো এরপরে আমাদের পরেরটা, এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, তাহলে এখানে যদি প্লাসের জায়গায় একটু কৌশলে মনে রাখতে হবে, দেখো একই জিনিস প্লাসের জায়গায় যদি মাইনাস হয়ে যায়, তাহলে এটা অধিবৃত্ত নির্দেশ করে। তো নিশ্চয়ই তোমাদেরকে এটা বোঝানো লাগতেছে না, তাও আমি এখানে যে মডুলাস অফ জেড প্লাস থ্রি দিলাম মাইনাস মডুলাস অফ জেড, হ্যাঁ, প্লাস ফোর ইজ ইকুয়াল টু যদি ফাইভ হয় এরকম, তাহলে বুঝতে হবে এটা কাজ করলে অধিবৃত্ত আসবে। এটা জেনে রাখতে হবে, অধিবৃত্তের সমীকরণ আসবে। তো আমরা এরপরে আরো কিছু কাজে যাচ্ছি, একদম সম্যক ধারণা নিতে চাই এই আমাদের সঞ্চার পথ বিষয়ক যে ধারণাগুলো আছে। এবার আসছে আমরা যদি একটা একটা জটিল সংখ্যা জেড, তার সাথে জেড বার দেওয়া থাকে, অর্থাৎ ওরই অনুবন্ধী ইজ ইকুয়াল টু যদি কোনো সংখ্যা এ স্কোয়ার হতে পারে, স্কোয়ার নাম্বার হতে পারে, না হতে পারে, তাহলে কিন্তু বৃত্ত সূচিত করবে। বৃত্ত যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু আর ব্যাসার্ধ হচ্ছে এই স্কোয়ার করা গেলে নিচের স্কোয়ারের নিচে যেটা থাকবে সেটা, আর যদি স্কোয়ার না করা যায় রুট করে যায়, তাহলে রুট অংশটা হবে ব্যাসার্ধ। আমি একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। যে মনে করো থাকলো এরকম মডুলাস অফ, এবার আর মডুলাস না, জেড ইন্টু জেড বার, এটা সমান সমান থাকলো নাইন। তাহলে এটা বুঝতে হবে এটা একটা বৃত্ত দিবে, প্রথম কথা, এটা একটা বৃত্ত দিবে। দ্বিতীয় কথা, এটার ব্যাসার্ধ হবে, এটা থ্রির স্কোয়ার লেখা যাচ্ছে, তাহলে স্কোয়ারের নিচে যেটা এটা হবে ব্যাসার্ধ, আর ইকুয়াল টু হচ্ছে থ্রি। আর কি এখান থেকে শেখার আছে? আর হচ্ছে কেন্দ্রটা, কেন্দ্রটা হবে জিরো জিরো। এই, তাহলে আমরা যদি এরকম দিয়ে কিছু দিয়ে দেয়, তাহলে এটা বহুবার বোর্ডে এসেছে। তো তাহলে এটা আমরা শিখে নিলাম জেড জেড বার ইকুয়াল টু কিছু হলে। এবার তোমরা বলতে পারো তাহলে স্যার জেড জেড বার, জেড আর জেড বার এটা ইজ ইকুয়াল টু যদি আহ ফাইভ হয়, তাহলে আমরা কেন্দ্র তো জিরো জিরো বুঝবো, হ্যাঁ, তারপর এটা বৃত্ত হবে বুঝবো, তারপর এটার ব্যাসার্ধ তাহলে কত হবে, তাহলে এটাকে আমরা যেটা করতে পারি রুট ফাইভ করে এর স্কোয়ার মনে করতে পারি, তাহলে স্কোয়ারের নিচের অংশটা ব্যাসার্ধ, তাহলে এখানে আর ইকুয়াল টু হচ্ছে রুট ফাইভ। তা আশা করি আমি বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব তারপরেরটা। যদি জেড আর জেড বার ইকুয়াল টু জিরো দিয়ে দেয়, কোনো সংখ্যা না দেয়, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বিন্দু বৃত্ত বলবো, যার কেন্দ্র হবে জিরো জিরো মূল বিন্দু আর ব্যাসার্ধও হবে জিরো, মনে থাকবে।
তাহলে আমরা বলতেছি এটার আর কোনো উদাহরণ নেই। জেড জেড বার মানে জিরোই যদি হয় অন্য কোনো সংখ্যা, তাহলে এটা কেন্দ্র জিরো, ব্যাসার্ধ জিরো, আর মূল মানে বিন্দু বৃত্ত, অর্থাৎ যে বৃত্তটা একটা বিন্দু নির্দেশ করে আর কিছু না, তাহলে তাকে বিন্দু বৃত্ত বলা হয়। এরপরে আমরা আসতেছি মডুলাস অফ জেড প্লাস কে ওয়ান ইজ ইকুয়াল টু এক্স বা ওয়াই যদি হয় ডান পাশে। হ্যাঁ, তো তার মানে দাঁড়াচ্ছে এরকম যে মডুলাস অফ জেড প্লাস থ্রি ইজ ইকুয়াল টু যদি এক্স দিয়ে দেয়, তাহলে এটা কি নির্দেশ করবে? দেখো জেড প্লাস কে ওয়ান মানে একটা সংখ্যা, যদি এক্স হয় তা পরাবৃত্ত নির্দেশ করে, যদি ওয়াই হয় তাও পরাবৃত্ত নির্দেশ করবে। তাহলে আমরা বলতেছি মডুলাস অফ জেড প্লাস থ্রি ইকুয়াল টু যদি এক্স দেয় দিয়ে বলে এটা কি নির্দেশ করে, তাহলে আমাদের বলতে হবে এটা পরাবৃত্ত নির্দেশ করে, পরাবৃত্ত নির্দেশ করে। আবার যদি বলে জেড প্লাস ফোর ইজ ইকুয়াল টু ওয়াই, এটা কি নির্দেশ করে? এটাও পরাবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, তাহলে শেষ হলো এটাও। এরপরে যদি সহগ থাকে জেড এর সাথে, এ জেড প্লাস কে ইজ ইকুয়াল টু এক্স, হ্যাঁ বা ওয়াই, তাহলে কিন্তু আবার পরাবৃত্ত হচ্ছে না, তখন কি হচ্ছে? উপবৃত্ত নির্দেশ করবে। অর্থাৎ এই উদাহরণের গায়ে যদি শুধুমাত্র এরকম থাকে থ্রি জেড, হ্যাঁ প্লাস ফোর ইজ ইকুয়াল টু যদি আমাদের এক্স থাকে, তাহলে কিন্তু আবার উপবৃত্ত নির্দেশ করবে, এটা আর পরাবৃত্ত নির্দেশ করবে না, উপবৃত্ত। আবার যদি বলা হয় যে এখানে থ্রি জেড প্লাস ফোর, কিন্তু এখানে ইজ ইকুয়াল টু ওয়াই, তাও কিন্তু আমাদের এই উপবৃত্ত নির্দেশ করবে। আশা করি আমরা এটাও শিখতে পারলাম। এই ধরনের কাঠামোগুলো মূলত প্রশ্নে থাকবে দেওয়া, আর আমি যেখান থেকে শেখাচ্ছি সেটা হলো মূলত উদাহরণ টাইপ, অর্থাৎ মেইন ফর্মুলা টাইপ, ওখানে ধ্রুবক দিয়ে দিয়ে শেখানো আর এখানে সংখ্যা দিয়ে দিয়ে। আমরা মূলত এমসিকিউতে পাবো এই জিনিসগুলো এবং অ্যাডমিশনও পাবো এই জিনিসগুলো। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যদি দুটো মডুলাস একই থাকে, মানে সমান সমান থাকে, কিন্তু একটা জেড বার আর একটা শুধু জেড, তখনও সরলরেখা নির্দেশ করবে। তাহলে আমরা বলতেছি যে এখানে দেখো কে ওয়ান কে টু ভিন্ন ভিন্ন সংখ্যা, অর্থাৎ আমরা এরকম বলতেছি মডুলাস অফ জেড প্লাস থ্রি, হ্যাঁ মডুলাস অফ জেড প্লাস থ্রি, আরেকটা হবে মডুলাস অফ জেড, এই জেড এর ডান পাশে হবে জেড বার, হ্যাঁ প্লাস ফাইভ। তাহলে এটা সরলরেখা নির্দেশ করবে এবং এটা চেঞ্জও হতে পারে, এটা বাম পাশে, এটা বাম পাশে, আর এটা ডান পাশে, তাও হতে পারে, তাতেও একই রেজাল্ট দিবে, কোনো অসুবিধা নেই। এতটুকু বেসিক মনে রাখতে হবে। একবার হয়তো পরীক্ষায় এইটা এসেছে, পরের বার এই জেড বারেরটা বামে থাকলো জেডটা ডানে থাকলো, কিন্তু রেজাল্ট কিন্তু একই দিবে, এটা মাথায় রাখতে হবে, সরলরেখা নির্দেশ করে। এরপরে লাস্ট যেটা আছে আমাদের জেড প্লাস এ জেড প্লাস বি এর মডুলাস, ভগ্নাংশের মডুলাস, এবং ইকুয়াল টু যদি কোনো সংখ্যা হয় আর কে এর মান যদি ওয়ান হয় বিশেষ করে, তাহলে সরলরেখা নির্দেশ করে। আর মানে সব সময় এটা হবে। ওকে, তাহলে সবসময় এটা মানে কে নট ইকুয়াল টু ওয়ান হলে আমাদের এই প্রথমত কে এর মান ওয়ান হলে সরলরেখা সবসময় নির্দেশ করবে, এটাই সব থেকে বেশি আসে, এটা আমাদের শিখে নিতে হচ্ছে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, মডুলাস অফ জেড প্লাস টু ডিভাইডেড বাই জেড প্লাস থ্রি এর মডুলাস ইজ ইকুয়াল টু দিলাম ওয়ান, তাহলে এটা কি নির্দেশ করবে? এটা আমাদের সরলরেখা নির্দেশ করবে। দিয়ে দিল যে এত ইকুয়াল টু ওয়ান, এটা কি নির্দেশ করে? তাহলে এটা সরলরেখা নির্দেশ করে। তা আমরা আশা করি এই বিষয়টাও সুন্দরভাবে শিখে নিতে পারলাম।